আজকে আমাদের চিফ অ্যাডভাইজারের নেতৃত্বে এলডিসি বাংলাদেশের স্বল্পোন্নত দেশ হতে উত্তরণের প্রস্তুতি বিষয়ক উচ্চ পর্যায়ের একটা পর্যালোচনা সভা হয়। সেই সভায় যে এলডিসি গ্র্যাজুয়েশনের যিনি এক্সপার্ট কমিটির প্রধান ডক্টর আনিসুজ্জামান চৌধুরী, উনি আমাদের স্পেশাল অ্যাসিস্ট্যান্ট অন ফাইন্যান্স মিনিস্ট্রি, উনি এটার উপর একটা পেপার প্রেজেন্ট করেন এবং এটা নিয়ে 2 ঘন্টার একটা আমি বলবো যে খুবই ইন্টেন্সিভ একটা ডিসকাশন হয়। ওইখানে অনেকগুলো মিনিস্টার ছিলেন, অ্যাটলিস্ট 7-8 জন অ্যাডভাইজার ছিলেন। এই সংক্রান্ত যতগুলো মিনিস্ট্রি ছিল তাদের সেক্রেটারি মহোদয় ছিলেন, সিনিয়র সেক্রেটারি ছিলেন। তারপরে লুৎফে সিদ্দিকী আমাদের স্পেশাল এনভয় অন ইকোনমিক অ্যাফেয়ার্স উনি ছিলেন, আশিক চৌধুরী বিডার এক্সিকিউটিভ চেয়ারম্যান উনি ছিলেন। অ্যাডভাইজারদের মধ্যে ডক্টর সালেউদ্দিন ছিলেন, বশির উদ্দিন ছিলেন, শেখ বশির উদ্দিন ছিলেন, ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ ছিলেন, সৈয়দা রিজওয়ানা হাসান ছিলেন, আদিলুর রহমান খান ছিলেন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর এডুকেশন অ্যাডভাইজার সিআর আবরার ছিলেন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর ছিলেন। তো খুবই আমি বলবো যে একটা প্রাণবন্ত ডিসকাশন হয়, সেখানে অনেকগুলো ডিসিশন এসছে এবং আমরা এলডিসি গ্র্যাজুয়েশন আমরা কিভাবে উত্তরণ হব এবং সেই ব্যাপারে প্রস্তুতিগুলো কি নেওয়া হবে এই পুরো জিনিসটার উপরে এখন আলোকপাত করবেন ডক্টর আনিসুজ্জামান চৌধুরী। আমি ওনাকে মাইক হ্যান্ড ওভার করছি। থ্যাংক ইউ, ধন্যবাদ শফিকুল এবং আপনারা যারা এসেছেন আপনাদের সব ধন্যবাদ। অ্যাকচুয়ালি শফিকুল বলেন উত্তরণ বলতে মনে হয় যেন একটা আমরা প্লেনে বসে আছি, প্লেনটা উঠছে, তাই অ্যাকচুয়ালি এই এলডিসি গ্র্যাজুয়েশনটা অনেকটা সেরকম। আমরা 2018 সালে আমরা এই যে উত্তরণের যে কতগুলি ক্রাইটেরিয়া আছে ইউনাইটেড নেশনসের, সেই ক্রাইটেরিয়াগুলো আমরা মিট করেছিলাম। তো এক্স্যাক্টলি একটা প্লেন যখন উড়ে যায় আমরা 2018 সালে আমাদেরকে কন্ট্রোল টাওয়ারকে বললো যে তোমরা সব স্যাটিসফাই করেছো, তোমরা এখন রানওয়েতে ছুটতে থাকো। তখন আমাদের যত রকম প্রিকশন নেওয়া দরকার সে নেওয়া হয়। তারপরে 2021 সালে আবার তারা পর্যালোচনা করেছে। পর্যালোচনা করার পর তখন আমাদেরকে বললো জাস্ট লাইক ইমাজিন একটা আমরা প্লেনে বসে আছি, আমরা উত্তরণ করতে যাচ্ছি। তো সেখানে তখন আমরা বললো যে এখন তুমি টেক অফ পজিশনে চলে যাও, কারণ আমরা এই সমস্ত ক্রাইটেরিয়াগুলি ফুলফিল করেছি, 2 বার ওরা চেক করে। তা আমরা অ্যাকচুয়ালি এখন উড্ডয়ন মোডে আছি। এটা অনেকে বুঝতে পারে না যে আমরা হব কি হবে না, এখানে হব কি হবে না এটার আর স্কোপ নেই। কারণ আমরা 2021 সালে আমাদেরকে বললো যে তোমরা কন্ট্রোল টাওয়ার হচ্ছে ইভেন্ট, তোমরা এখন সব স্যাটিসফাই করে যে এখন তুমি টেক অফ মোডে চলে যাও। তা আমরা টেক অফ পেয়ে আপনি জানেন যখন উঠতে থাকে এটা ক্রুজ হাইট পর্যন্ত উঠতে কিন্তু সময় লাগে। সেটার জন্য নর্মালি 3 বছরের সময় দেওয়া হয়। এই সমস্ত সুযোগগুলি 3 বছর, এই যে স্বল্প উন্নত দেশ হিসেবে যে সমস্ত সুযোগ আমরা পাওয়ার কথা 3 বছর থাকে। তার মানে 2024 সালে যদি কোভিড না হতো তাহলে আমরা 2024 সালে কিন্তু আমরা ক্রুজ হাইটে চলে যেতাম। কিন্তু কোভিড হওয়াতে আমাদের কন্ট্রোল টাওয়ার থেকে আমাদেরকে 2 বছর এক্সট্রা দেওয়া হয়েছে বলে আমরা এখন 2026 এসেছি। আমরা কিন্তু মাটিতে নাই, এই কথাটা আপনারা খেয়াল রাখবেন যে আমরা উত্তরণ করবো কি করবো না, এই দেয়ার ইজ নো আদার অপশনস নাও, এটা খেয়াল রাখবেন। তো সেখানে আমরা যখন এখন আমরা আজকে যে মিটিংটা হলো সেখানে আমরা আমাদের প্রস্তুতি, আমাদের সিট বেল্ট ঠিক আছে কিনা, আমাদের অন্যান্য এই যে ফুয়েল মিটার ঠিক আছে কিনা, র্যাডারটা ঠিক মতো চলছে কিনা, অক্সিজেন মাস্কটা ঠিক মতো কাজ করবে কিনা, এগুলি নিয়ে আমরা আজকে পুঙ্খানুপুঙ্খানু আমরা আলোচনা করেছি এবং কিছু আমরা আইডেন্টিফাই করেছি কোন কোন জিনিসে আমরা শক্ত অবস্থায় আছি, কোন কোন জিনিসে আমরা আরও শক্ত হতে হবে, এগুলি আমরা আজকে পর্যালোচনা করেছি। এবং পর্যালোচনা করে আমরা মোটামুটি স্যাটিসফাইড যে আমাদের প্লেন চলবে এবং আমরা ক্রাশ হওয়ার সম্ভাবনা আমাদের তেমন নাই। আমরা ক্রুজ সাইডে ইনশাল্লাহ উঠে যেতে পারবো 2026-এ এবং 2026 যদি আমরা ক্রুজ সাইডে চলে যাই তখন আমরা চিন্তা করেন প্লেন ক্রুজ সাইডে গেলেও পাইলট বলতে থাকেন ক্যাপ্টেন যে আপনার সিট বেল্ট পরে থাকেন, প্রয়োজন না হলে খুলবেন না, কারণ যে কোনো সময় একটা
এয়ার পকেট এটা ওটা আসতে পারে। এই জন্য আমরা প্রিকশনারি মেজার নিতে হয়, সেফটি নেট। সেখানে আমরা যে আমাদের যে এমপ্লয়মেন্টের উপর যে চাপ আসতে পারে, তারপরে আমাদের প্রাইভেট সেক্টরের উপর চাপ আসতে পারে, যে সমস্ত কোন কোন জায়গায় আমাদের প্রিকশন নেওয়া দরকার সেগুলো নিয়েও আমরা আলোচনা করেছি। আমরা যে আমাদের যে নীতিমালা, সেই নীতিমালার মধ্যে আমরা যেটা করব সেটা যেন আমাদের সব প্রকার দুর্যোগ, সম্ভাব্য দুর্যোগ যেগুলো হতে পারে সেগুলো আমরা লিস্টেড করেছি। আমরা সেইভাবে প্রিপারেশন থাকবো ইনশাল্লাহ। তো সেইটাই, এবং আমরা একটা উচ্চ পর্যায়ে কমিটি হচ্ছে, সেই কমিটি সার্বক্ষণিকভাবে এটাকে মনিটর করবে, সার্বক্ষণিক মনিটর, এবং এটা ডেডিকেটেড ওয়েতে থাকবে। এদের আর কোনো কাজ নেই, এদের কাজ হচ্ছে চারিদিকে শুধু নজর রাখা, কোন দিক থেকে কোনো এয়ার পকেট আসছে কিনা, কোনো দিক থেকে কোনো ঝড় বৃষ্টি আসছে কিনা, আমাদের ইয়ের মধ্যে টার্বুলেন্স আসছে কিনা। তা আমরা এটার জন্য সদা প্রস্তুত থাকার জন্য আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা উনি আমাদেরকে বলে দিয়েছেন ওনার সিদ্ধান্ত যে, এবং উনি আমাদেরকে সাপোর্ট দেবেন সেটাতে। আমরা প্রয়োজন হলে এই যে আমরা যে একটা পর্যবেক্ষক এবং আমরা রাখবো, সেখানে আমরা শুধু সব সরকারি লোক হবে না, আমরা বিভিন্ন এক্সপার্ট, যারা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এক্সপার্টদেরকে আনবো সেখানে। আমরা প্রাইভেট সেক্টর থেকে সেখানে লোক নেব। প্রয়োজনে আমরা ওয়াইডার যে স্টেক হোল্ডার আছে সমাজের, যারা যারা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকতে পারে, এরকম আমরা সবার কাছে আমরা সাথে নিয়েই এই যাত্রা আমরা করব। এবং আমাদের মনে রাখতে হবে, আমাদের থেকে অনেক দুর্বল দেশ কিন্তু বেরিয়ে গেছে, আমাদের থেকে অনেক দুর্বল দেশ। অ্যাজ রিসেন্টলি অ্যাজ আমাদের ভুটান, আমাদের পার্শ্ববর্তী দেশ, সে বেরিয়ে গেছে। তো ওরা কোভিডের ইমিডিয়েট পরপরই বেরিয়ে গেছে। তো ওরা যদি পারে, আমরা পারবো না কেন? এই জিনিসটা আমাদের সেই কনফিডেন্সটা থাকতে হবে। আপনার এই যে সামোয়া, একটা প্যাসিফিক স্মল আইল্যান্ড, সে বেরিয়ে গেছে। হ্যাঁ, ইকুয়েটোরিয়াল গিনি তো অনেক দূরে, হতো দেশ থেকে চিনানো মুশকিল হবে। সেটা হচ্ছে আফ্রিকাতে ছোট্ট একটা দেশ, তারাও বেরিয়ে গেছে। তো এখন আমরা যদি বের না হই, বের না হওয়া তো এই প্রশ্নে আসে না। এটা আসলে ইজ এ রং কনসেপ্ট যে আমরা বের হতে চাই না। আমরা অলরেডি, আমি এই উত্তরণ, আমি আপনাকে একটা প্লেনের টেক অফের এক্সাম্পল দিয়ে বললাম। আমাদের ওই ফিরে আসা মাঝপথে গিয়ে যে আমরা অ্যাভয়েড করবো যে না, আমাদের এনাফ ফুয়েল নাই, কিংবা একটা আমাদের ইঞ্জিন একটা সত্যি নষ্ট হয়ে গেছে, আমরা এগুলো আজকে চেক করেছি। আমরা কনফিডেন্স যে আমাদের এনাফ ফুয়েল আছে, আমাদের ইঞ্জিনের অবস্থা ভালোই। তবে হ্যাঁ, কিছু আমাদের আরও কিছু শক্ত করতে হবে, কিছু সিট বেল্ট এক্সট্রা লাগাতে হবে হয়তোবা, কিংবা অক্সিজেন মাস্কগুলি সার্ভিসিং করতে হবে। এগুলির জন্য আমরা লিস্ট করে ফেলেছি। এই লিস্ট করে আমরা মোটামুটি কাজ শুরু করে দিয়েছি। আমি বারবার বলছি, আমরা উই আর কনফিডেন্ট, ইনশাল্লাহ আমরা আমাদের সমস্যা হবে না। তবে প্রিকশনারি মেজার থাকবে। আপনি এই যে একজ্যাক্ট প্লেনের উত্তরণের এই কনসেপ্টটা মনে রাখবেন যে আমাদের প্রিকশনারি মেজার থাকবে, সেফটি নেট থাকবে। এই সেফটি নেটগুলি করার জন্য আমরা সমাজের সর্বস্তরের লোকজনকে সাথে আলোচনা করব, ওদেরকে সাথে রাখবো, ওনাদেরকে, এবং আমাদের যারা এটাকে পরিচালনা করবেন, পাইলট, কো পাইলট যারা থাকবেন, তারা এক্সপার্ট, আন্তর্জাতিক সুনাম খ্যাতিসম্পন্ন ব্যক্তিদেরকে নিয়ে আমরা এই টিমটা অচিরেই, আমরা আজ থেকে কাজ শুরু হয়ে গেছে ধরে নিতে পারেন। আমরা সার্চিং শুরু করে দিয়েছি। থ্যাংক ইউ। আপনার প্রশ্নটা খুবই জরুরি এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমি পিছন থেকে শুরু করি যে পেছানো যায় কিনা। পেছানো যায় কিনা, এটার এই প্রশ্নটা অবান্তর। কারণ যে সমস্ত সুযোগ আমরা এখন পাচ্ছি, মনে করেন আমরা ডিউটি ফ্রি, কোটা ফ্রি অ্যাক্সেস পাচ্ছি, সেটা কিন্তু 2026 সালে বন্ধ হয়ে যাবে না। অলরেডি অনেকগুলো দেশ অফারই করেছে আমাদেরকে। আমাদের যে ক্রিটিক্যাল মার্কেট আছে, ইউ ফর এক্সাম্পল, ওরা 2029 সাল পর্যন্ত দেবে, ওরা বলেই দিয়েছে। তাহলে আমরা যে পিছিয়ে কেন দিবেন? আমরা চাওয়ার আগেই তো ওরা
অফার করেছে। অস্ট্রেলিয়া বলেছে ইট ডাজন্ট ম্যাটার, তো আপনারা গ্র্যাজুয়েট করেন না করেন, আমাদের যে সুযোগগুলো আছে সে সুযোগগুলো চলবে। তারপরে ইউকে বলেছে একই কথা, আপনার যে ইনভেস্টমেন্ট ফোরামে যে ইউকের যে ট্রেড রিপ্রেজেন্টেটিভ আসলেন উনি ওপেনলি ঘোষণা দিলেন ওখানেই যে আমরা এলডিসি আপনারা আছেন কি নাই রিগার্ডলেস আমাদের এই সুযোগগুলি চলবে। এই রিসেন্টলি আমাদের উপদেষ্টা মহোদয় চায়না গেলেন, চায়নাও বললেন যে আমরা দিতে থাকবো। তাহলে যে জায়গাটাতে আমাদের ব্যবসায়ী বন্ধুরা চিন্তিত, এটা কিন্তু অলরেডি ওভারকাম হয়ে গেছে আমি মনে করি, তাই না? এই যে বললাম পারসেপশনের অভাব, এটা হচ্ছে একটা বুঝার প্রবলেম। আর যে কোন কোন জায়গায় আপনি বলেছেন যে আমরা একটা জায়গায়, এটা এত ডিটেলে আমার যাওয়া সম্ভব নয় এটা ছোট পরিসরে, যে জিনিসটা আসতে পারে যেটা আমাদের যে নিজস্ব যে ক্যাপাসিটি আছে কতগুলি জায়গায়, ইনস্টিটিউশনাল কিছু আমাদের দুর্বলতা আছে। যেমন ধরুন আমাদের যে মিনিস্ট্রি অফ ট্রেডের কোনো আলাদা ট্রেডের কোনো এজেন্সি নাই, তা আমরা অলরেডি স্টেপ নিয়েছি। ডেডিকেটেড একটা সেল থাকবে যেখানে ওরা শুধু ট্রেডের বিষয়ে ওরা কাজ করবে। ওরা ওখানে ওই আপনার আজকে এখানে কাজ করলো, কালকে ওখানে কাজ করলো, ট্রান্সফার হয়ে গেল, ওইরকম না। আমরা শক্ত একটা ট্রেড নেগোসিয়েটিং বডি আমরা রেডি করবো। তো অতএব আমরা যেখানে সন্দেহটা করেছি প্রথমে, সেখানে আমরা অলরেডি কাজ শুরু করে দিয়েছি। ধন্যবাদ। এই প্রশ্ন খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই যে এইডের কথা যেটা বলছেন, আসলে আমাদের এইড ইজ নট এ ভেরি বিগ ইস্যু। আমরা শুনেন, আমি এইডের উপর অনেক কাজ করেছি। আমরা এইডটা এটা আমাদের করণীয় হ্যাং আপ ডিপেন্ডেন্স। আমাদের এই যে আপনার জিডিপি থেকে এইডের যে রেশিও, এটা কমানোই আমরা কমিয়ে এনেছি। এটা খুবই অল্প, এবং আমরা এই কনসেশনাল এইড না পেলেও আমাদের খুব একটা অসুবিধা হবে না। আমাদের একইভাবে আমরা ওই এইড ডিপেন্ডেন্সি, আপনার ব্যাপারটা হয়েছে কি, এটা ভেরি ইন্টারেস্টিং। বাংলাদেশের একজন প্রখ্যাত অর্থনীতিবিদ, রিসেন্টলি উনি মারা গেছেন, ডক্টর আনিসুর রহমান, মিড-60s উনি একটা পেপার করেছেন, যুগান্তরকারী পেপার। এইটা আসলে আমরা অলস হয়ে যাই। এইটা আসলে কেন? আমরা তখন সহজ মানি পাওয়া যাচ্ছে, নিজেদের ডোমেস্টিক রিসোর্স আমরা মোবিলাইজ করি না। যেই পিরিয়ডে গত সরকারের পিরিয়ডে যে এইড ডিপেন্ডেন্সি বেড়েছে 2010 সাল থেকে, সেই 2010 সাল থেকে আমাদের ট্যাক্স টু জিডিপি রেশিও 10% থেকে এসে এখন 6% নেমেছে। আপনার ব্যাপারটা দেখেন, ওইসিডির এস্টিমেট অ্যাবাউট 6 পয়েন্ট সামথিং। তো এটা তাও 2000। আমরা সেজন্য আমাদের ডোমেস্টিক রিসোর্স মোবিলাইজেশনের জন্য আমরা নিয়েছি, স্টেপ নিয়েছি। এনবিআর এর সংস্কার হচ্ছে, আমাদের নানা রকম পলিসির সংস্কার হয়েছে। আমরা ওই জায়গায় খুবই জোর দিচ্ছি। আমাদের ডোমেস্টিক রিসোর্স আমাদের নিজের পায়ে দাঁড়াতে হবে। আমাদের যথেষ্ট শক্তি আছে। আমরা মিডল ইনকাম কান্ট্রিতে যাচ্ছি, সেখানে হয়ে গেছে অলরেডি মিডল ইনকাম। আমাদের ট্যাক্স টু জিডিপি রেশিও তো কম থাকবে কেন? এটা তো আমরা ভিয়েতনামের ট্যাক্স টু জিডিপি রেশিও 19%, ভুটানের ট্যাক্স টু জিডিপি রেশিও অ্যাবাউট 13 to 11%, কম্বোডিয়ার ট্যাক্স টু জিডিপি রেশিও ওরাও তো এলডিসি আমাদের চেয়ে বেশি 15%, তাই না? আর এইখানে আমরা এখনো 7% থাকবো, এটা তো হয় না। তা আমাদের যদি ট্যাক্স টু জিডিপি রেশিও আমরা বাড়াতে পারি, আমাদের এর প্রয়োজনীয় হবে না। থ্যাংক ইউ। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। আমি আসলে খুবই প্লিজড, আপনারা অত্যন্ত রেলেভেন্ট প্রশ্ন করছেন। আমাদের আলোচনা চলছে, এগুলি আমাদের ইটস অনগোয়িং এফার্ট। এবং এফটিএ নেগোসিয়েশন কিন্তু খুব সহজে হয় না। এটা বছরের পর বছর এফটিএ নেগোসিয়েশন চলে। আমরা এটা অ্যাবান্ডন করি নেই। জাপানের সাথে চলছে, তারপরে অন্যান্য দেশের সাথেও চলছে আমাদের এফটিএ নেগোসিয়েশন, কারণ গিভ অ্যান্ড টেক। তার মধ্যে এখন ট্রাম্পের যে ঝড়টা এসেছে, এটাতে আবার নতুন করে অনেক কিছু এখানে অ্যাড হবে, আবার ডিসকাশনে আসবে। তো তারপরে আপনার ওই ডাব্লিউটিওর ব্যাপারটাও আমরা এটা মনে রাখবেন, ডাব্লিউটিও নিজেরই এখনো অনেক সমস্যা, বিশেষ করে ট্রাম্পের বিভিন্ন ইয়েতে। আমেরিকার ডাব্লিউটিওর উপর তেমন কোনো ইন্টারেস্ট নাই। এটাকে অনেকে বলে যে এটা আইসিইউতে আছে। তো ওদের পক্ষ থেকে আমাদেরও যতটুকু উৎসাহ, ওদের পক্ষ থেকে ওদের সমস্যা ওদের সাইডে বেশি। ওদের লোগো বল নাই এখন, বিকজ
এই সমস্ত ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন চলে কান্ট্রি সাবস্ক্রিপশনে, ওদের তো আর কোনো ব্যবসা নেই। কারণ কান্ট্রি যখন সাবস্ক্রিপশন বন্ধ করে দেয়, এবং মেজর ডোনার হচ্ছে সাবস্ক্রিপশন হচ্ছে ইউএস যখন তার ফান্ডিং কমায় ফেলে, তখন ওই সমস্ত অর্গানাইজেশন চলা, ওদের লোকবল রাখা খুবই কঠিন। ওটা ইউনাইটেড নেশনসে আপনার এখন ওরা চলছে, ইউনাইটেড নেশন 30% বাজেটে চলছে। আপনি যদি এখন এই করতে, ইউনাইটেড নেশনসের বাজেট আপনার এই যে নিউ ইয়র্ক সিটির যে ফায়ার ডিপার্টমেন্ট আছে তার চেয়েও কম বলে নেই। সেটা ইআরডি বলে নাই, সেটা আপনার বিভিন্ন যে রিসার্চ অর্গানাইজেশন আছে তার মধ্যে ধরে আমার নাম বলার দরকার নেই। তো এই রিসার্চ অর্গানাইজেশন থেকে বিভিন্ন প্রকার যা সিমুলেশন স্টাডি করেছে, সিমুলেশন স্টাডিতে অনেক কিছু ধরে নেওয়া হয়, আদার থিংস রিমেনিং কনস্ট্যান্ট। আমাদের আদার থিংস তো কনস্ট্যান্ট থাকছে না। আপনি যদি এই যে ওরা এই যে এস্টিমেটটা দিয়েছে, সেটা যদি এই সমস্ত যে সমস্ত কান্ট্রি বলেছে আমরা আরও 3 বছর দেব, ওইটা যদি না দেয়, ফর এক্সাম্পল তা আমরা যদি এফটিএ না পাই, সুযোগ না পাই, তাহলে এটা ওই সেটিরাস পেরিবাস অ্যাসাম্পশন নিয়েই কিন্তু এগুলো করা হয়। কিন্তু আনফর্চুনেটলি ওই হেডলাইনে আসে ওই বল পার্ক ফিগারটা, স্বাভাবিক, এটা আমি এটা কোনো দোষের কাজ দেখছি না। কিন্তু যে কোনো মডেলিং কিছু জিনিসকে ওরা কনস্ট্যান্ট ধরে নেয়, এইটার কারণে ওইটা হয়েছে। আমরা মনে করি না আমাদের আমি যে কথা বললাম, যে জিনিসটা একটা পারসেপশনের প্রবলেম, বুঝার প্রবলেম, আমরা সেই জন্য এগুলি আজকে পরিচালনা করেছি। কিভাবে আমরা এগুলিকে এই যে টার্বুলেন্সটাকে আমরা ওভারকাম করতে পারি। আমরা বলছি না যে এটা টার্বুলেন্স হবে না, তবে আমরা এই টার্বুলেন্সকে যতটুকু আমরা পারি অ্যাজ মাচ অ্যাজ পসিবল স্মুথ করতে পারি আমাদের উড্ডয়নটা। আমাদের এই যে ইভেন আমরা যখন ক্রুজ সাইডে যাব, মনে করবেন না যে কোনো ক্রাইসিস হবে না। আমেরিকাতে ক্রাইসিস হয়েছে, ওদের ইকোনমি কয়েকবার ক্রাইসিস হয়েছে, হয় নাই? আপনার শুধু স্বল্প উন্নত দেশেই যে ক্রাইসিস হয় তা না, অ্যাকচুয়ালি মোর ক্রাইসিস হয় ডেভেলপ কান্ট্রিতে দেন এখানে। আমরা ওদের ওই ছাপটাটা আমাদের সহ্য করতে হয়। এই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। আমরা মনে করি না যে গার্মেন্ট সেক্টরে খুব বেশি ছাপটা আসবে। এটা আমি প্রথমেই বললাম, যেহেতু সুযোগগুলি থাকবে আরও কিছুদিন। আর যে জিএসপি প্লাসের যে প্রশ্নটা বললেন 32টা কনভেনশন, আমরা আজকে কিন্তু এই বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে এবং আমাদের প্রধান উপদেষ্টা একেবারে সুনির্দিষ্ট উনি ইনস্ট্রাকশন দিয়েছেন যে আমরা যেন এগুলিতে দ্রুত গতিতে অ্যাক্সেলারেটেড রেটে এগুলিতে আমরা কাজ করি এবং আমরা এই ইস্যুগুলিকে আমরা অ্যাড্রেস করি। তো এটা আপনি সত্যি মানে কারো প্রশ্নই করেছেন, আইডেন্টিফাই করেছেন প্রবলেমটা, সেটা আমরাও আইডেন্টিফাই করেছি এবং মাননীয় প্রধান উপদেষ্টা এটার উপরে অত্যন্ত সজাগ দৃষ্টি দিয়েছেন এবং উনি আমাদেরকে স্পেসিফিক ইনস্ট্রাকশন দিয়েছেন এগুলিতে যেন আমরা আপনার যে আমরা যে এই যে সংস্কার কমিশনগুলি হয়েছে বিভিন্ন এগুলি আমাদেরকে হেল্প করবে। সংস্কার কমিশন যে আমরা যখন রিপোর্টগুলি ওদের রিকমেন্ডেশনগুলি আমরা যদি করি, আমাদের লেবারের উপর সংস্কার হয়েছে, গণতান্ত্রিক এগুলি এক পার্ট অফ দিস ডেমোক্রেটাইজেশন আরেকটা ইস্যু। এগুলিতে আমরা কাজ করছি এবং এগুলিতে আমরা এগিয়ে আছি। থ্যাংক ইউ। আমি প্লিজ একজন নারী সাংবাদিকের এই যে কিছু ধারণা দেওয়া যাবে, যেমন আমি একটা উদাহরণ অলরেডি দিয়েছি, সেটা হচ্ছে আমাদের যে ইনস্টিটিউশনাল ক্যাপাসিটিগুলি, আমাদের যে ইনস্টিটিউশন, আমাদের ধরেন ডেডিকেটেড ট্রেডের উপর কাজ করার জন্য এরকম কোনো দপ্তর কিংবা মিনিস্ট্রি কিংবা এজেন্সি নাই, এটা একটা আমি অলরেডি বলেছি। আমাদের ট্রেড নেগোসিয়েশন করার জন্য যে ধরনের দক্ষ অফিসার দরকার, সেটা আমরা রিক্রুটমেন্টের কাজ আজ থেকে শুরু হয়ে যাবে। এত ডিটেল যাওয়ার দরকার নেই, অনেক লম্বা লিস্ট। আমি জাস্ট 2-1টা এক্সাম্পল দিচ্ছি। সেটাই যেমন এটা ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের এই যে ট্রেড নেগোসিয়েটর এফটির কথা বলছেন, আমাদের এক্সপেরিয়েন্স লোকের এটা হিস্টোরিক্যাল ব্যাপার। আমরা এই ইনস্টিটিউশনটা ছিল না। আমরা কমার্স মিনিস্ট্রিতে কিছু লোক আছেন, আমাদের ফরেন মিনিস্ট্রির কিছু লোক আছেন, ওনারা 2 বছর কাজ করেন ট্রান্সফার হয়ে যান, 3 বছর কাজ করেন ট্রান্সফার হয়ে যান।
তারপর অন্যান্য কাজের ফাঁকে কাজগুলি করেন ওনারা, ডেডিকেটেড নাই। আপনারা ইউএসসিতে দেখেন, এত বড় একটা দেশ, তাদের একটা ইয়ে আছে কি ইউএসটিআর, ইউনাইটেড স্টেটস ট্রেড রিপ্রেজেন্টেটিভ, অস্ট্রেলিয়াতে আছে অস্ট্রে, এভাবে বিভিন্ন দেশে আছে, জেট্রো আছে জাপানে। তো প্রত্যেক দেশেই এরকম একটা ইনস্টিটিউশন আছে যারা শুধু ট্রেড নিয়ে চিন্তা ভাবনা করছে। আমরা এটা আমাদের সবচেয়ে বড় দুর্বলতা, আমরা এটাতে কাজ আজ থেকে শুরু হয়ে গেছে মনে করতে পারেন। অ্যাকচুয়ালি আজ থেকে না, এটা গতকাল থেকে শুরু হয়ে গেছে। কারণ আমরা যখন আইডেন্টিফাই করছি, আমরা এখনই লোক দেখা শুরু করছি কিভাবে করা যায়, কোথায় লোক পাবো। সরকারি লোক হবে তেমন কথা নাই, আমরা বাইরে থেকে নেবো। আমরা সেখানে যে বিজনেস সেক্টরে যারা এক্সপিরিয়েন্স আছে ট্রেডের, তাদের থেকে লোক নেব। আমরা একটা শক্তিশালী ট্রেড নেগোসিয়েটিং বডি আমরা ইনশাল্লাহ ইয়ে করবো, এবং এটা নেতৃত্বেও খুব সিনিয়র লেভেলের নেতৃত্ব থাকবে, সিনিয়র লেভেলের নেতৃত্বে আমরা করবো। এগেইন ভেরি গুড কোয়েশ্চেন। আমরা যখন এই যে দেখছি, আমি যে বলছি, আমি যখন উড্ডয়নের মধ্যে আছি, আমরা পাইলট কনস্ট্যান্টলি মনিটর করে, সেখানে আমরা দেখলাম কিছু সমস্যা আছে। তার মধ্যে একটা হচ্ছে আমাদের ঝড় বেড়েছে, ট্রাম্পের নতুন ঝড়, ফর এক্সাম্পল ওয়ার এসেছে। আগে তো একটা স্টর্ম ছিল, সে কোভিড, এখন আবার নতুন অ্যাড হয়েছে। আমরা দেখলাম কিছু ভুল তথ্য গিয়েছে, আমরা দেখলাম কিছু লিকেজ হচ্ছে, এই যেমন আমাদের করাপশন হয়েছে, অনেকগুলি টাকা চুরি হয়ে চলে গেছে এই দেশ থেকে, লিকেজ হয়েছে আমাদের কিছু কিছু বেল টেল কিছু একটু উইক ছিল, এগুলি আমরা আইডেন্টিফাই করেছি। আমি জাস্ট ওইটা বোঝার জন্য আমরা এগুলি পরিচালনা করে দেখলাম এতে কতটুকু রিস্কি, এগুলি ভুল তথ্য থাকলো, তেল কিছু কিছু লিক হলো, আমরা কি পারবো কিনা। আমরা কনফিডেন্ট এই সমস্ত থাকার পরেও আমরা যে অবস্থায় আছি, আমরা ইনশাল্লাহ স্মুথলি ক্রুজ সাইডে যেতে পারবো। এবং আমরা সাথে সাথে আমি যেটা বলছি, আমরা প্রিকশনারি সেফটির মেজারও নিচ্ছি। আপনি শুনেন, সিদ্ধান্ত নেবেন, সিদ্ধান্ত নেওয়ার তো আমার আর কোনো স্কোপ নেই। আমি তো উঠছি, আমাকে এখন ধরতে হবে এই যে পরিসংখ্যান যেগুলি ভুল দিয়েছে, আপনি যেগুলি কোট করলেন, তার কাউন্টার কি করতে পারি আমরা। আমার ওই যে বারবার যেটা বলছি, আপনারা বোঝার চেষ্টা করেন, আমরা ফ্লাইট কিন্তু অ্যাসেন্ডিং, আমরা 21 সালে অ্যাসেন্ড করে গেছি। যারা আজকে কষ্ট করছেন, এটা 21 সালে করা উচিত ছিল, তাই না? আমরা যেটা ইনহেরিট করেছি, আমরা ফ্লাইটের কিন্তু অলমোস্ট ক্রুজ সাইডের কাছাকাছি গিয়ে আমরা ইনহেরিট করেছি এই প্লেনটাকে, খেয়াল করেন সেটা। এই যে এখানে থেমে যাওয়ার কোনো সুযোগ তো নেই, আপনি থেমে গেলে পড়ে যাবেন ধাপ করে, ইমার্জেন্সি ল্যান্ডিং হবে না। আপনি দেখেন ওই যে সিঙ্গাপুরে না, ওই যে মিড-70s একটা বাংলাদেশের বিমান পড়ে গেছিল ধাপ করে, ওটা অনেকদিন ওই পায়ালেবার ইয়েতে এয়ারপোর্টে অনেকদিন পড়েছিল, ধাপ করে পড়ে যাবেন আপনি। এই জন্য আমরা ধাপ করে যেন পড়ে না চান, সেই জন্য আমরা এখন ব্যবস্থা যেই হাইটে গেছে, আপনি চিন্তা করে দেখেন 21 সাল থেকে আমরা অলরেডি 5 বছর, আমরা আর একটা বছর বাকি আছে। এখন এখান থেকে আপনি টার্ন ব্যাক করা, আপনার এটা ইজ নট মানে আপনার রিস্কলেস, যে আপনার সেফলি আপনি চলে আসবেন। সেখানেও আমাকে তাহলে সেফটির ইস্যুগুলি আসবে। তা আমি সেফটির ইস্যু যদি সামনে গিয়ে যাইতে পারি, নিতে পারি, আমি ব্যাক করবো কেন? ভেরি সিম্পল। আপনি অন্য সুবিধা পাওয়ার করবেন কেন? আপনি সুবিধা সৃষ্টি করে নেবেন। আমরা ভিক্ষার মেন্টালিটি থাকবে কেন? আমার এটা তো যে বললাম, আমাদের কলোনিয়াল হ্যাংওভার, ভিক্ষার জন্য আমরা কী সুবিধা পাবো? আমি সুবিধা ক্রিয়েট করে নেব। এই যে আমরা যে এত বড় একটা ইনভেস্টমেন্ট সামিট করলাম, এটা কী জন্য করলাম? আমরা সুবিধা ক্রিয়েট করছি। আমরা আমাদের এই অঞ্চলকে আমরা এখানে এটা ইকোনমিক হাবের কথা আমাদের প্রধান উপদেষ্টা বলছেন। আমি যদি এখান থেকে আমি যদি সবসময় ভিক্ষার ঝুলি দিয়ে থাকি, আমি কি করে হাব হতে পারবো বলুন? এটা জাস্ট আস্ক ইয়োরসেলফ, কমন সেন্স। আমি যে ভিক্ষার ঝুলি নিয়ে বসে আছি, আর ওদেরকে বলছে আপনারা আসেন আমাকে এখানে হাব করেন। আমি এখন দেবো ওদেরকে, আমার ওই সামর্থ্য আছে, আমাদেরকে বলে আমি তোমাকে দিতে পারবো। তখন তারা আমাকে ট্রাস্ট করবে, আমাকে কনফিডেন্সে আনবে ওরা, তাই না? আমাদের প্রধান চ্যালেঞ্জ তো আপনারা জানেন, আমাদের এই যে
বিগত আপনারা নিজেরাই বলছেন যে তথ্যের ভুল দিয়েছে। আমাদের প্রধান চ্যালেঞ্জ হচ্ছে গভর্নেন্স। এটা আমাকে বলে দিতে হবে না। আমরা যে হারে করাপশন করি, এগুলির পিছনে তো আমরা এখন এই সরকার সংস্কারগুলি করছে, আপনারা নিজেরাই দেখছেন। গভর্নেন্স ইমপ্রুভ করার জন্য চেষ্টা চলছে। আমাদের প্রধান সমস্যা হচ্ছে গভর্নেন্স। এই গভর্নেন্সের জন্য আমাদের বিজনেস কস্ট বেড়ে গেছে। এই যে আমাদের এই যে কাস্টমস ক্লিয়ারেন্স, মনে করেন আমরা সেখানে ওয়ান উইন্ডো করছি, সিঙ্গেল উইন্ডো করছি আমরা, সেরকম ওয়ান স্টপ এই যে ইনভেস্টমেন্টের জায়গায় এক জায়গায় আসে সব ক্লিয়ার হবে। আমরা লাইসেন্সিং টাইম কমাই নিয়ে আসছি, আমার সিগনিফিকেন্টলি কমিয়ে আসছে। আমার এক্সাক্ট ফিগারটা মনে আসছে যে এনবিআর চেয়ারম্যান সাহেব বললেন, সিগনিফিকেন্ট আমরা কভার করেছি। আমরা ডিজিটাইজেশনে যাচ্ছি যেন করাপশন কম হয়। আমাকে আমরা ডিজিটাল বাংলাদেশ বলেছেন, কিন্তু করাপশন তো বন্ধ হয়নি। তাইলে এগুলি তো আপনারা জানেন। সো এই আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে এটা। আর মানবসম্পদের কথা যেটা বলছেন, এটাও কারেক্ট। আমাদের প্রোডাক্টিভ ক্যাপাসিটি আপনার ভুটানের চেয়ে কম। আমরা সেগুলি, সেই জন্য আমরা শিক্ষা সংস্কার করছি। আমাদের শিক্ষা মানে ওইখানে আমরা হাত দিচ্ছি। তারপরে আপনি বলেছেন যে কারিগরি শিক্ষা, আগের এগুলি হয়নি, না হওয়ার পরেও ওরা বলেছে হয়েছে। আমি আপনাকে এখানে যখন বললেন, কিছু মনে করবেন না, আবার বলবেন যে মৌলবাদী। সূরা ইমরানের মনে হয় 177 কি 178, 188 আর 177 একটা আয়াত আছে, বলে যে কিছু লোকের কথা আল্লাহ বলেছেন যারা যাহা ঘটিয়েছে মানে এটা একটা খারাপ সেন্সে বলে যায়, সেইটাতে তারা আনন্দ করে। আর যারা এটা করে নাই, করা উচিত ছিল, সেটাতে তারা প্রশংসা পেতে চায়। আল্লাহ তারা তাদের জন্য ভীষণ শাস্তির ব্যবস্থা রেখেছে, বুঝতে পেরেছেন? তো এইটাই হয়েছে। শাস্তি এখন কে পাবে দেখা যায়। সেটার প্রধান হিসেবে কে কাজ করবেন এটা তো আমরা এখন ডিটারমিন করিনি যে XYZ কে করবেন। আমরা এটা সার্চ কমিটি শুরু হয়ে গেছে। আমরা ট্যালেন্টেড লোক, সেটা সরকারের মধ্যে হতে পারে, বাইরে থেকে হতে পারে, বিদেশ থেকে আমাদের ডায়াসপোরা কমিউনিটির প্রচুর লোক আছেন। আমরা এগুলো আইডেন্টিফিকেশন করার জন্য অ্যাকচুয়ালি প্রধান উপদেষ্টা সাহেব মহোদয় আমাকে প্রেজেন্টেশনের পরে ওনার রুমে নিয়ে গিয়ে আমাকে ইনস্ট্রাকশন দিতে, তুমি আজকে থেকে এটা কাজ করো, কোথায় কি আছে আইডেন্টিফাই করা শুরু করো। আপনি ব্যাপারটা সিরিয়াসনেস দেখেন, উনি কীভাবে এটা সিরিয়াসনেস দিয়েছেন এই প্রশ্নটা। আজ উনি আমাকে বললেন যে তুমি কালক্ষেপণ না করে আজ থেকেই কোথায় কে আছে তোমার জানা মতে এই লিস্ট আমার কাছে নিয়ে আসো। তো এটা থিওরিটিক্যালি হয়তো কোনো একজন ব্যক্তি এটা, কিন্তু ওনার সার্বক্ষণিক নজর এখানে থাকবে, তাই তো বলেছেন, সার্বক্ষণিক নজর ওনার থাকবে। তো সেই জন্য আপনারা কনফিডেন্স থাকেন, ভরসা রাখেন। আমার মনে হয় আমরা স্বাভাবিকভাবেই আমরা একটু নার্ভাস হয়েছি আর সবাই, কিন্তু এই নার্ভাসনেসটা বুঝার সমস্যার জন্য আমি মনে করি। আমি এদেরকে আরেকটা কথা বলি, আজকে যারা বলছেন যে আমরা তৈরি না আমাদের কি হবে যেটা তাই বললাম, তৈরি নাই যারা বলছেন তাদেরকে আপনারা প্রশ্ন করেন 2018 সালে যখন সিগন্যালটা পেলেন আপনি তৈরি হননি কেন? সেটা তো এই সরকার ছিল না, সে সময় ছিল কি? যারা বলছে তৈরি হয়নি, 2018 সালে যখন আপনি সিগন্যাল পেলেন, যখন কন্ট্রোল টাওয়ার থেকে বললো যে তুমি গেট ছেড়ে যাও, তখন তো আমরা আনন্দ করেছি, আমরা বলেছি দরকার বারবার, তাই না? তো এখন যাবেন কোথায়? ভেরি গুড কোয়েশ্চেন। আমি যখন যে সমস্ত ভূরাজনীতি, গ্লোবাল ইকোনমিক যে কথাটা বললেন, সেটা শুধু বাংলাদেশকে এফেক্ট করবে না, সবাইকে এফেক্ট করবে। তা আমি উইল বি অল ইন দি সেম বোট। তো সেখানে আমি বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হব সেটা বলা যায় না আমাদেরকে, এবং এটা এখনও স্যাটেল ইস্যু না। এবং ভূ রাজনীতিতে যখন চ্যালেঞ্জ আছে, অপরচুনিটিও আছে। ফার্স্ট মুভার যে আপনারা দেখেছেন ট্রাম্পের যে প্রথম ধাক্কাটা আসলো, আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় ইমিডিয়েটলি অ্যাড করেছেন। উনি ওদেরকে
যে সাজেশনটা দিয়েছেন উনি, হ্যাঁ চিঠি দিয়েছেন শুধু, এবং 90 দিনের জন্য উনি বলে যে তুমি আপনারা স্থগিত রাখেন, আরও চিন্তা ভাবনা করেন। উনি রেডিলি অ্যাকসেপ্ট করেছেন সেটা। আপনারা দেখেছেন সেটা। আমরা যে ফার্স্ট মুভার যে অ্যাডভান্টেজ, আমরা সব কথা আমাদের নেগোসিয়েশন যেগুলি আছে, আপনারা জানেন ইকোনমিক ডিপ্লোমেসিতে সব কথা বলা যায় না ওপেনলি। আমরা ট্রাম্পের এই ঝড় আসার আগেতেই কিন্তু আমরা ওনাদের সাথে আলোচনায় আছি। তার একটা ফলশ্রুতি আপনি দেখেছেন এই যে স্টারলিংকটা এখানে এসেছে। এটা তো আমাদের সাথে এটাও তো বলা হয়েছিল যে ট্রাম্প জিতলে এই সরকারের জন্য অনেক ক্ষতি হবে, অনেক চাপে থাকবে। আপনারা দেখেছেন সেটা হয়নি। তার মানে আমরা ইকোনমিক ডিপ্লোমেসি চালিয়ে যাচ্ছি। সব কথা ওপেনলি বলা যায় না। আপনারা আশা করি এটা বুঝবেন। আপনাদের সাংবাদিক বন্ধুদের কাছে একটাই অনুরোধ, আপনারা পজিটিভলি জিনিসটাকে দেখার চেষ্টা করেন, এবং এই যে আইডিয়া যে আমরা না গ্রাজুয়েট না করে পারি কিনা, এইটা একেবারে ভুল ধারণা। আমি এই যে এক্সাম্পলটা এই জন্যই দিলাম যে আমরা তো টেক অফের মধ্যে, আমরা তো অলরেডি উড্ডয়নের মধ্যে আছি। তো এখানে আমাদের এখানে আমাদের ওইটার ফেরার আমাদের পথ নাই। আমরা বরং ওটাকে কি করে নিরাপদ করব, এটাই আমাদের সবার চেষ্টা, সম্মিলিত চেষ্টা হতে হবে। এটা একটা ন্যাশনাল ইস্যু, সম্মিলিত চেষ্টা হতে হবে। আমরা এই বিমানটাকে কিভাবে নিরাপদ রাখতে পারি এবং নিরাপদে আমরা ক্রুজ সাইডে যেতে পারি, এবং ওখানেও আমরা নিরাপদে থাকতে পারি। ক্রুজ সাইডে গেলেই যে আপনি সিট বেল্টে ছেড়ে দিয়ে একেবারে আনন্দ করবেন সেটাও না। আমাদের সর্বক্ষণ সজাগ থাকতে হবে, সর্বক্ষণ সজাগ থাকতে হবে আমাদের। আমি একটা एग्जांपल দেই, ধরেন কনস্টিটিউশন রিফর্ম, ইটস এ বিগ টাস্ক। আপনারা এটা কি বড় সংস্কারের মধ্যে ফেলবেন না, ছোট সংস্কার? এটা আপনি যখন এই পুরো জিনিসটা কনক্লুড করুন, আমাদের তো কনসেনসাস কমিশন তো আমাদের পলিটিক্যাল পার্টিগুলোর সাথে ইন্টেনসিভ ডায়ালগ করছেন। এই পুরো প্রসেসটা কনক্লুড করুন, কনক্লুড করার পরে আমার মনে হয় তখন আপনি এই প্রশ্নটা আবার তুলতে পারবেন। থ্যাংক ইউ। শুভেচ্ছা, আমার নাম ইশরাত রুমি, আমি বিবিসি নিউজে কাজ করি। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আসার কথা রয়েছে এই মাসের শেষ নাগাদ। 2012 সালে শেষ এসেছিলেন দিনা রব্বানি, তারপরে পাকিস্তানের বড় পর্যায়ের উচ্চ পর্যায়ের কেউ বোধহয় আসছেন, এবং তার আগে পররাষ্ট্র সচিব আসছেন। পাকিস্তানের সাথে আমাদের সম্পর্কটা, কূটনৈতিক সম্পর্কটা আসলে আমরা ঠিক এই মুহূর্তে কিভাবে দেখছি? আমরা কি খুবই পজিটিভলি দেখছি? কিছুটা পাকিস্তানি হচ্ছে আমাদের কূটনীতি, নাকি এটা একেবারে স্বাভাবিক একটা দেশ বা স্বাভাবিক একটা দেশের সাথে যেরকম সম্পর্ক থাকার কথা, এবং আমরা সেখানে আসলে আমাদের যুদ্ধাপরাধের বিষয়টা তুলব কিনা? আমাদের আপনারা দেখেছেন যে প্রফেসর ইউনূস যখন 8ই অগাস্ট যখন উনি শপথ নিলেন, এরপরে ওনার যে ফরেন পলিসি, এই ফরেন পলিসির একটা অন্যতম দিক হচ্ছে যে সার্কের রিভাইভাল এবং সার্ক মুক্ত যতগুলো দেশ আছে তাদের সাথে সম্পর্ক উন্নয়ন। পাকিস্তানের যে ইনি আসছেন, উনি আপনি প্রফেসর ইউনূস কিন্তু সার্কের রিভাইভালের জন্য বারবার বলেছেন। আপনি ইউএনজিএতে, ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলিতে সার্কের কয়েকজন লিডারের সাথে কথা বলেছেন, তারপরে D8 এ কথা বলেছেন, ডেভোসে কথা বলেছেন, বাকুতেও কথা হয়েছে। তো উনি চাচ্ছেন যে সার্কের যতগুলো দেশ আছে, আমরা তো সাউথ এশিয়ার পরিবারভুক্ত, এই প্রত্যেকটা দেশের সাথে যাতে আমাদের সম্পর্ক উন্নয়ন হয়। তো সেই আলোকেই পাকিস্তানও আমাদের সাউথ এশিয়ান পরিবারভুক্ত, সার্কের ভুক্ত, আমরা তাদের সাথে সম্পর্ক উন্নয়ন চাচ্ছি। আমরা ইন্ডিয়ার সাথে সম্পর্ক উন্নয়ন চাচ্ছি, আমরা ভুটান, নেপালের সাথে যাচ্ছি। আপনি জানেন গত সপ্তাহে ডিসিশন এসেছে যে নেপালের জন্য আমরা একটা আলাদা ইকোনমিক জোন করব, এবং এটার জন্য খুব দ্রুত আমরা জমি দেখছি উত্তরবঙ্গে। আমরা ভুটানেরটা তো অলরেডি আগেই অ্যানাউন্স করা হয়েছে। তো এটা আমাদের সবার জন্য, সাউথ এশিয়ার যে পরিবারভুক্ত সবার সাথে উন্নয়নের প্রেক্ষিতে এটা হচ্ছে। উনি আসছেন, আমরা ওনার সাথে অনেক আমাদের সাথে যে মিউচুয়াল ইন্টারেস্টের যে বিষয়গুলো আছে সবগুলো বিষয়ে কথা হবে। আমাদের এটা যে প্রো বাংলাদেশ, প্রো পাকিস্তান, আর আপনি ওইটা বলেছেন, আমরা বলি যে বাংলাদেশে আমরা এই যে আমাদের ফরেন পলিসি হচ্ছে প্রো বাংলাদেশ।
বাংলাদেশের স্বার্থ যতটুকু ভাবে অক্ষুণ্ণ রাখা যায় ডিপ্লোমেসিতে আমরা সেইটাই করছি। আমরা এই বিষয়ে উনি দেখেন ইন্টেন্সিভলি কাজ করছেন এবং এটার রেজাল্ট কিন্তু আমরা দেখছি। এটা ইনভেস্টমেন্ট সামিট এত সাকসেসফুল হলো, এটা ইটস এ রিফ্লেকশন যে উনি যে ডিপ্লোম্যাটিক যে মুভগুলো উনি নিয়েছেন তার রিফ্লেকশন হলো এটা। থ্যাংক ইউ।